বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নং শীতলা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার জন্য এবং দেশনায়ক তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংস্কারের 31 দফা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যে বিভাগীয় সমাবেশ হতে যাচ্ছে, সেই সমাবেশকে সফল করার জন্য আজকে এই আলোচনা সভা এবং গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সাবেক অন্যতম সিনিয়র সদস্য, এই ইউনিয়নের দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শেখ শামসুদ্দিন সাহেব উপস্থিত, গৌরীপুর উপজেলা বিএনপি, গৌরীপুর উপজেলা যুবদল, পৌর যুবদল, পৌর বিএনপি, কিশোর দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, ওলামা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত, শীতলা ইউনিয়নের শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, সকলের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর বিএনপি এবং আপনারা সংগ্রাম করেছেন। সংগ্রাম করে আমরা গত 7ই জানুয়ারি সর্বশেষ একটি নির্বাচন পেলাম, আমি আর ডামির নির্বাচন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, যিনি সারা বিশ্বে আপসীর নেত্রী হিসাবে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যে কয়জন নারী নেতৃত্ব আছে তাদের মধ্যে অন্যতম সারা বিশ্বে যিনি নির্যাতিত হয়েছেন, যিনি মজলুম নেত্রী হিসাবে পরিচিতি লাভ করেছেন, সেই গণতন্ত্রের লড়াইয়ের অন্যতম নেত্রী, যিনি বারবার কারারুদ্ধ হয়েছেন গণতন্ত্রকে রক্ষা করার জন্য,
সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পাশাপাশি মজলুম জননেতা যাকে নির্যাতন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি যে দুইজন ছিল, নির্যাতন নিপীড়নের উপরে তাদের ছোট সন্তান আরাফাত রহমান কুকু, আপনারা জানেন তিনি সেই নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছেন বিদেশের মাটি থেকে। পাশাপাশি জ্যেষ্ঠ সন্তান মজলুম জননেতা তারেক রহমান, যিনি চিকিৎসার জন্য সেই অনিলম্বনের সরকারের সময় সুদূর লন্ডনে গিয়েছেন, সেখানে অদ্যাবধি চিকিৎসা করছেন। পাশাপাশি বিএনপির দায়িত্ব নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন কারারুদ্ধ করা হলো মিথ্যা মামলায়, তখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন সেই আমাদের প্রাণপ্রিয় নেতা, তৃণমূলের প্রত্যেকটি সংগঠনকে যিনি লালন পালন করেছেন এত বছর, নিজের মতো করে তৈরি করছেন, এখনো করে যাচ্ছেন দেশকে গঠন করার, আগামী দিনে একটি সুস্থ সুন্দর মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পথে যিনি রাত দিন পরিশ্রম করে সেই সুদূর লন্ডনে বসে দলের দায়িত্ব নিয়ে পরিশ্রম করে যাচ্ছেন, সেই জনতা তারেক রহমান। আজকে আমরা যে দুটি উদ্দেশ্যে এখানে আমরা এই গণসমাবেশের আয়োজন করেছি, তার একটি উদ্দেশ্য হল 7ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরা। সেই প্রসঙ্গে ছোট্ট একটি কথা বলবো, অল্প পরিসরে বলতে হবে। 7ই নভেম্বর আমরা বলি বিপ্লব ও সংহতি দিবস। যে বিপ্লবের সূচনা হয়েছিল সেনাবাহিনী থেকে, সেখানে জনগণের অংশগ্রহণের মাধ্যমে জনগণ সেখানে সংহতি প্রকাশ করে নাম দিয়েছেন বিপ্লব ও সংহতি দিবস। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় যখন শেখ মুজিবুর রহমান এদেশ থেকে স্বাধীনতার ঘোষণা না দিয়ে গ্রেপ্তারের নাটক করে পাকিস্তান চলে গিয়েছিলেন, দেশের এই দুর্যোগ মুহূর্তে দেশে যখন কোনো নেতৃত্ব ছিল না, তখন সেই বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর তৎকালীন সময়ে পাকিস্তান সেনাবাহিনীকে বিট্রে করে 26শে মার্চের ভোরবেলায় ওই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, বিদ্রোহ করেছিলেন। তারই ধারাবাহিকতায় 26শে মার্চের পরবর্তী 27শে মার্চের দিবাগত রাত্রে ভোরবেলায় আবারও বাংলাদেশ বেতারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। সেই নেতা যখন 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশের বিজয় ছিনিয়ে আনলেন, যুদ্ধে বীরত্ব রাখলেন, তারপরে আবারও ব্যারাকে চলে গেলেন। শেখ মুজিবুর রহমান এসে ক্ষমতা গ্রহণ করলেন। উনি ক্ষমতা গ্রহণ করে 75 অবধি, যারা এখানে মুরব্বী আছেন সকলেই জানেন কিরকম দেশ চালিয়েছেন। আজকে যে ভোটের রাজনীতি, ভোটের জন্য, ভোটের অধিকারের জন্য আমরা 17 বছর যাবৎ লড়ছি, সেই ভোটের রাজনীতি হারিয়ে গিয়েছিল সেই 73 সনে
সেগুলো আপনারা যারা মুরব্বী আছেন, সেই আওয়ামী সরকার তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান সাহেব ভোটের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন এবং ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন সময়ে আপনারা জানেন অলিহাদের আসনটিকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে ভোট গণনা করেছিলেন। ওনাকে পাস করতে দেন নাই, ওনার ভোট সেখানে জালিয়াতি হয়েছিল। ভোটের ছিনতাই সেই সময় থেকে শুরু হয়েছে। পরবর্তীতে আপনারা দেখেছেন লক্ষ্মী বাহিনীর মাধ্যমে, গঠনের মাধ্যমে একটি প্যারালাল চুক্তি করা হয়েছে। প্রবাসী সরকার, যে সরকার বিদেশে অবস্থান করছিল, সেই সরকারের সঙ্গে ভারতের 7 দফা চুক্তি এবং 30 দফা গোলামী চুক্তি যাকে আমরা বলি, সেই দুইটি চুক্তির মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে দেওয়া হয়েছিল। রক্ষী বাহিনী গঠনের নামে সেনাবাহিনীর প্যারালাল একটি সংস্থা গড়ে তোলা দেওয়া হয়েছিল, যাদের কোনো রাষ্ট্রীয় দায়িত্ব ছিল না। শেখ মুজিবুর রহমান নিজের বাহিনী করেছিলেন। রক্ষী বাহিনীর সেই নোংরা কার্যক্রম, যত্রতত্র হত্যাযজ্ঞ, লুটের যে ঘটনাগুলো আপনারা আছেন জানেন, তাদের রক্ষী বাহিনীর নাম শুনলে এখনো বিভীষিকাময় অবস্থা তৈরি হয়। সেগুলো আপনাদের কাছ থেকে আমরা শুনেছি, বিভিন্ন বই পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। তাদের অত্যাচার জন্ম হওয়ার পরে তো আমাদের উপলব্ধি করার বিষয় নয়, আমরা তখন সেটি হয়তো উপলব্ধি করতে পারি নাই। সেই যে ক্ষমতায়নের মাধ্যমে, ক্ষমতাকে কুক্ষিগত করার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তারই ফলশ্রুতিতে ৭৪-এ দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষের পর শেখ পরিবারের বিভিন্ন অপকর্মের কারণে সেনাবাহিনীর একদল অফিসার যখন বিট্রে করে সপরিবারে 15ই আগস্টের হত্যাযজ্ঞ চালালো, সেটিকে আমরা বলবো ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ। কোন হত্যাকেই বিএনপি এবং আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি হত্যার মাধ্যমে নয়, জনগণের অধিকারের মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন হতে হবে। সেই 15ই আগস্টের পরবর্তীতে সেনাবাহিনীতে কু হলো, পাল্টা কু হলো। শেখ মুজিবুর রহমানের অনুসারী যারা ছিলেন, মুস্তাক ক্ষমতায় গিয়ে তাদেরকে বন্দী করলেন, হত্যা করলেন এবং সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড ভেঙে গিয়ে রাশেদ মুশারফ, খালেদ মুশারফ এবং জুবায়েরের নেতৃত্বে 4 তারিখে আরেকটি বিদ্রোহ হল। তার আগে জাতীয় নেতৃবৃন্দকে তৎকালীন সময়ে হত্যা করা হলো জেলের ভিতরে। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেহেতু চেইন অফ কমান্ড ভেঙে নিজেকে সেনাবাহিনীর প্রধান দাবি করে এই কু করেছিলেন, ওনাকে জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হলো। অথচ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল সংস্থা, সেখানে চেইন অফ কমান্ড থাকে, যিনি সিনিয়র তারই সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা। সেই বিষয়টিকে এবং দীর্ঘদিনের সততা এবং সেনাবাহিনীর মধ্যে, সৈনিকদের মধ্যে যে জনপ্রিয়তা জিয়াউর রহমানের তৈরি হয়েছিল, পাশাপাশি বিপ্লবী সৈনিক সংস্থা আমাদের এই এলাকারই একজন লোক কর্নেল তাহের, যিনি সেনাবাহিনীতে তৎকালীন সময়ে সেনাবাহিনী থেকে চলে যাওয়ার পরেও তাদের সেই জাসদের নেতৃত্ব এবং জাসদের চেতনা সেনাবাহিনীতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে অফিসারবিহীন
একটি সেনাবাহিনী তৈরি করতে চেয়েছিলেন। তৎকালীন সময়ে সেই অবস্থাকে সেনাবাহিনীর সৈনিকরা জনপ্রিয়তার কারণে এবং বিগত দিনে সেনাবাহিনীতে যে বীরত্ব, স্বাধীনতার ঘোষণা, 65 সনের 5 জানুয়ারি যুদ্ধ, সেখানের বীরত্ব এবং জনপ্রিয়তার কারণে সৈনিকরা সেই বিষয়টি বুঝে গেল এবং তারা সেই কুয়ের পরে এবং পাল্টা কুয়ের পরে তারা বিদ্রোহ করে জনগণকে সঙ্গে নিয়ে বিপ্লবের সূচনা করল। আপনারা দেখেছেন যে স্বাধীনতার পরবর্তীতে সেনাবাহিনী এবং রাস্তায় নেমে জনগণ একসাথে নেমে বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক হিসাবে গৃহবন্দী দশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করলেন এবং ক্ষমতার পাদপ্রান্তে নিয়ে আসলেন। আজকে যদি সেই 7ই নভেম্বরের না ঘটত, তাহলে আমরা বিএনপি নামক এই সংগঠন তৈরি হতো না। জিয়াউর রহমানের কৃতিত্ব আমরা জানতাম না, আমরা দেখতাম না। মাত্র 3.5 বছর ক্ষমতায় থেকে তলাবিহীন দুর্নীতিকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রগুলোতে উনি যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিলেন। জিয়াউর রহমান মানে 7ই নভেম্বর এবং 7ই নভেম্বরের যে চেতনা বা যে তাৎপর্য, সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। যে গণতন্ত্রকে শেখ মুজিবুর রহমান বাদশাহ সাহেবের মাধ্যমে এবং যত সংবাদপত্র আছে সমস্ত সংবাদপত্রকে স্বাধীনতা ক্ষুণ্ণ করে 4টি পত্রিকাকে মাত্র উনি রেখেছিলেন যারা ওনার গুণগান গাবে। সেই পত্রিকা বাদে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হলো। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব হলো, জনগণের বাক স্বাধীনতা খর্ব হলো। সকল দল বিলুপ্ত করে একদলীয় বাদশাহ কায়েম করলেন। সেই 7ই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রের আবারও পুনঃপ্রবর্তন করলেন। উনি যুগান্তকারী পরিবর্তন আনলেন। যে পোশাক শিল্পে পরিবর্তন করেছেন সেগুলো মানুষ আগে জানতই না। বিদেশে যে শ্রম রপ্তানি হয়, মানুষের শ্রম যে উন্নত দেশে এই শ্রমিকের মূল্য যে অনেক বেশি হয়, সেখান থেকে যে অর্থ উপার্জন হয়, যে রেমিটেন্সকে আমরা আজকে রেমিটেন্সের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ এখন পর্যন্ত টিকে আছে, যে বস্ত্রখাতের উপর দাঁড়িয়ে বাংলাদেশ টিকে আছে, সেই সমস্ত প্রত্যেকটি বিষয় উনি আবিষ্কার করেছিলেন। সেই নেতা জিয়াউর রহমান এবং স্বাধীনতার তাৎপর্য মানে 7ই নভেম্বরের তাৎপর্য মানে এটাই, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, সকল ক্ষেত্রে উন্নয়ন। পাশাপাশি আপনারা জানেন আজকে আমরা যে 15 বছরের আমরা যে বিভীষিকাময় যে অত্যাচার অবিচার এদেশের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে, সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে নতুন করে আবার যদি ভালো অবস্থানে নিয়ে আসা যায় তাহলে সংস্কারের প্রয়োজন। আজকে আমরা সেই সংস্কার করছি। বহুদিন আগেই দেশনায়ক তারেক রহমান 31 দফা রাষ্ট্র সংস্কারের ঘোষণার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছিলেন। এই 31 দফা কর্মসূচির মধ্যেই সমস্ত কিছু আছে। আমি যদি এগুলো পড়ে শোনাতে যাই অনেকটা সময় চলে যাবে। আজানের পর হয়তো আপনারা নামাজে চলে যাবেন, তারপর হয়তো আর বক্তব্য শুনতে আসবেন না। খালি চেয়ারে তো আর বক্তব্য দেওয়া যাবে না। সেই 31 দফাকে রাষ্ট্র সংস্কারের আজকে যে সংস্কার করে এই অন্তর্বর্তীকালীন সরকার সময় ক্ষেপণ করার চেষ্টা করেছেন। সেই সংস্কার দেশনায়ক তারেক রহমান বহু আগে ঘোষণা করেছেন এবং এগুলোর মধ্যেই সমস্ত কিছু আছে। একটি সরকার, গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সমস্ত
সম্ভব নয়। যেগুলো যৌক্তিক সংস্কার আছে সেই যৌক্তিক সংস্কারকে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সংস্কারগুলো করে অতি দ্রুত একটি নির্বাচন দিবেন। বিএনপি সবসময় প্রত্যাশা করে এবং ভাবে মনে করে এবং বিশ্বাস করে যে গণতন্ত্রের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকারের মাধ্যমে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন করতে চায় এবং সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সমান অবস্থান যখন হবে, সকল দলের যখন সমমর্যাদা থাকবে, তখন যে বুথ হবে সেই বুথে আমরা বিশ্বাস করি বিএনপি সেই বুথে জয়ী হবে এবং সেই সরকারই হবে গণতান্ত্রিক সরকার, রাষ্ট্র কাঠামো সংস্কারের সরকার, এই দেশকে সুন্দর একটি রাষ্ট্র হিসাবে গড়ে তোলার সরকার, তারেক রহমানের স্বপ্নের সরকার, আপনার আমার স্বপ্নের সরকার, যে সরকারের মাধ্যমে সেই স্বপ্নের রাষ্ট্র একটি বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ, প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ পৃথিবীর বুকে আবারও মাথা তুলে দাঁড়াবে, সেই প্রত্যাশাই আমরা কাজ করে যাচ্ছি। দেশনায়ক তারেক রহমান সেই কর্মসূচিগুলো দিয়েছেন, সেগুলোতে আমরা ফিরে আসবো এবং আপনাদেরকে আমাদের সমাবেশের পরে আপনাদেরকে গ্রামে গঞ্জে গিয়ে সেই 31 দফা কর্মসূচি আমরা পৌঁছে দেব। অনেক কথা বলার ছিল। কিছু কিছু নেতা, আপনাদের ইউনিয়নেরই একজন নেতা গত বছর 18 সনের নির্বাচনে দেশনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে, যেহেতু বিদেশে ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু কারারুদ্ধ অবস্থায় ছিলেন, সেখানে পত্রিকাগুলো কাজ করছিল, বিক্রি করেছিল, তাদের দোহাই দিয়ে এই মনোনয়ন তারেক রহমান সাহেব আমার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। বলেছিলেন যে আমি সুদূর এখানে আছি, আমার মা জেলে আছে, সেই অবস্থায় এবারের মতো আপনাকে মনোনয়ন দিয়েছি, আপনাকেই তৈরি করেছি, আপনাকেই আমি দেখব ইনশাল্লাহ। এবারের মতো এই অবস্থায় আমার যে দুরবস্থা, দলের যে দুরবস্থা, দলের যে অবস্থান, সেখানে একটি পত্রিকাও কাজ করছে না, দুটি পত্রিকা কাজ করছে। এই দুটি পত্রিকার মালিক বা সম্পাদক তারা ওনার কাছে মনোনয়ন চেয়েছেন, যদি না দেওয়া হয় তারা বিক্রি করবেন। এই অবস্থায় 299টা সিট হুমকির মুখে পড়বে। তখন আমি বললাম আপনার দল, আপনি যা করেন সেটাই ভালো। তখন আমার সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে, তারপরে উনি আমাকে কথা দিয়েছেন আগামী দিনে আমাকে দেখবেন। সেই থেকে আমি রাজপথে আছি এবং যতদিন তারেক রহমান আছেন ততদিন, আমার যতদিন প্রাণ আছে, আমি তার কথায়, তার যে কর্মসূচি সেগুলো অক্ষর অক্ষরে রাজপথে থেকে পালন করে যাব এবং আপনাদেরকে সেই কর্মসূচিগুলো পালন করার আহ্বান জানিয়ে আগামী দিনে একটি সুন্দর, একটি সংস্কারপূর্ণ, একটি মাথা উঁচু করার মতো রাষ্ট্র গঠন করার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ, শিবলা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ, বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ি গ্রামের সকল বিএনপি এবং সকল জনগণ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।